হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাটলাস বায়োলজি স্কুল। আমি নুহিন, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের যে লেকচার, এই লেকচারটা আসলে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এর উপর করা প্রথম লেকচার। এবং এই লেকচারটা আজকে মানে 17ই মে 2024 তারিখে অ্যাটলাস বায়োলজি স্কুল যে গ্রুপটা রয়েছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপলোড করা হবে। এবং পরবর্তীতে এর পরের যে লেকচার বা এই লেকচার সহ পরবর্তী যত লেকচারগুলো আসবে এই অধ্যায়ের উপর, সমস্ত লেকচারগুলো আল নহিন হৃদয় এই ইউটিউব পেজে বা চ্যানেলে আপলোড করা হবে। এবং এইখানে যে লেকচারগুলো স্লাইড তৈরি করা হবে বা নোটগুলো তৈরি করা হবে, এই নোট বা স্লাইডগুলো পিডিএফ আকারে পাওয়া যাবে টেলিগ্রামে, অ্যাটলাস বায়োলজি স্কুল অফিসিয়াল এই গ্রুপে পাওয়া যাবে। আর তোমরা যদি ফেসবুক গ্রুপ মানে অ্যাটলাস বায়োলজি স্কুল এই ফেসবুক গ্রুপে অ্যাড হতে চাও, সেক্ষেত্রে এই যে এখানে কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে, অথবা আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা অ্যাড হতে পারো। সো আমরা কি পড়বো আজকে? আমরা পড়বো জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের প্রথম লেকচার। এবং এই লেকচারে আমরা মোট 6টা টপিক পড়বো। টপিকগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে কি কোষের নামকরণটা কিভাবে করে হয়েছে এবং এর সম্পর্কে যত কথা আছে, যেটা হাসান স্যারের বই প্রথমে দেয়া আছে, সেখান থেকে আমরা কিছু জিনিস জানবো। অবশ্যই মোস্টলি বেশিরভাগ জিনিসই জানা হবে। এবং এখানে যে লেকচারগুলো তৈরি করা হয়েছে সমস্ত কিছুই হচ্ছে 3টা বইয়ের উপর ভিত্তি করে তৈরি করেছে। প্রথম বইটা হচ্ছে আমরা হাসান স্যারের বইটা ফলো করেছি, দ্বিতীয় বইটা হচ্ছে আজিবুল স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই। এই 3টা বই আমরা ফলো করে এই লেকচারগুলো তৈরি করেছি। এবং এই লেকচারগুলো শুধুমাত্র একাডেমিকের জন্যই যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তা না, এই একাডেমিকের পাশাপাশি এই লেকচারগুলো মেডিকেল অ্যাডমিশনেও কাজে লাগবে। বায়োলজি রিলেটেড যতগুলো সাবজেক্টগুলো আছে ভার্সিটির ক্ষেত্রে, সেখানেও এটা কাজে লাগবে। কজ আমরা 3টা বই মিলে, যেই 3টা বই থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করা হয়, সেই 3টা বই থেকেই আমরা যেহেতু নোটগুলো তৈরি করেছি, সেগুলো এখানেই দেওয়া হবে। সো তোমরা এই লেকচারগুলো ফলো করতে পারো, এবং আমি রিকমেন্ড করবো তোমাদেরকে, অবশ্যই অবশ্যই বলবো যে তোমরা নোট করে পড়ো। বিশেষ করে তোমরা যারা এসএসসি ব্যাচ 26 রয়েছো, তারা নোট করে পড়ো। এটা তোমাদের শুধুমাত্র একাডেমিকের জন্য শুধুমাত্র হেল্পফুল হবে তা না, আমি আগেই বলেছি এটা অ্যাডমিশনেও তোমাদের কাজে লাগে যদি তোমরা নোট করে পড়ো। সো আমরা প্রথম টপিকটা হচ্ছে কোষের নামকরণের ইতিহাস। কে নামকরণটা করেছিলেন এবং এই সম্পর্কে আরো অনেক বিজ্ঞানীরা এসেছেন, তারা কি কি মতামত করেছেন দিয়েছেন, তাদের কি কি ভূমিকা ছিল, সমস্ত কিছু ইতিহাস আমরা এই প্রথম টপিকটাতে পড়ব। দ্বিতীয় টপিকটা হচ্ছে কি প্রথম কোষের সৃষ্টি। দেখো, প্রথম কোষটা কিভাবে এসেছিল, কোথা থেকে এসেছিল, সেটা নিয়ে বিজ্ঞানীদের অনেক আগ্রহ রয়েছে, এবং সেই আগ্রহ থেকে অনেক মতামত তৈরি হয়েছে, অনেক তত্ত্ব তৈরি হয়েছে, অনেক থিওরি তৈরি হয়েছে। সেগুলো সম্পর্কে আমরা পড়বো। কি কি থিওরি তৈরি হয়েছে? একটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, এটা পড়বো। কোষ তত্ত্ব বা কোষ মতামত পড়বো। এন্ডোসিম্বায়োসিস কি, এটা আমরা পড়বো। আর কোষবিদ্যা বা সাইটোলজি কি এবং এটা কারা দিয়েছে, এটা সম্পর্কে আমরা পড়বো। সো দেরি না করে শুরু করা যাক। সো প্রথম টপিকটা হচ্ছে নামকরণের ইতিহাস, কোষের নামকরণের ইতিহাস। কোষের নামকরণের ইতিহাস। কোষের নামকরণের ইতিহাস। কোষের নামকরণের ইতিহাস। এখন দেখো, কোষের নামকরণের ইতিহাসটা প্রথম শুরু হয় হচ্ছে 1665 সালে। কত সালে? 1665 সালে। 1665 সালে একজন ব্যক্তি আসেন, যার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। রবার্ট হুক নামটা আমাদের মনে রাখতে হবে। সালটা মনে না রাখলেও হবে, কিন্তু নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। রবার্ট হুক আসেন। এই রবার্ট হুক কে ছিলেন? আমাকে মনে রাখতে হবে, রবার্ট হুক ছিলেন সাইটোলজি বা কোষবিদ্যার জন্য। সাইটোলজি বা কোষবিদ্যা এর জন্য। সাইটোলজি বা কোষবিদ্যা এর জন্য। সাইটোলজি বা কোষবিদ্যা এর জন্য। আর কি জানতে হবে? তিনি ব্যক্তি জীবনে কি ছিলেন? ঠিক আছে, ব্যক্তি জীবনে উনি ছিলেন কিউরেটর।
কিউরেটর কি বা কিউরেটর কাদের বলা হয়? কিউরেটর হচ্ছে যারা বিভিন্ন জাদুঘরে বিভিন্ন জিনিসপত্র দেখাশোনা করেন, তাদেরকে মেইনলি বলা হয় কিউরেটর। সো কিউরেটর কোথায় ছিলেন? রয়্যাল সোসাইটি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কিউরেটর ছিলেন হলেন রবার্ট হুক। ওকে, এখন রবার্ট হুক কিউরেটর হিসেবে উনি কাজ করতেছিলেন, সেই সময় তিনি মনে করলেন যে তাকে কিছু একটা করতে হবে। সো সেই আগ্রহ থেকে উনি কিছু একটা কাজ করার একটা চেষ্টা করলেন, এবং সেই সময় তিনি কিছু জিনিসপত্র দিয়ে একটা মাইক্রোস্কোপ বানালেন। মাইক্রোস্কোপ কি? অণুবীক্ষণ যন্ত্র, যেটা দিয়ে আমরা ছোট জিনিসকে বড় করে দেখি, সেটাই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। ছোট জিনিস, মাইক্রো মানে কি? ক্ষুদ্র। ক্ষুদ্র জিনিসকে আমি দেখছি, সেক্ষেত্রে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। সো উনি একটা অণুবীক্ষণ যন্ত্র বানালেন, ওনার নিজের হাতে বানানো অণুবীক্ষণ যন্ত্র। এবং এই অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ছিল কত? 30 গুণ বিবর্ধন ক্ষমতা বা 30x। 30x। এবং এই 30x বিবর্ধন ক্ষমতা সম্পূর্ণ এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি কি দেখলেন? কি স্লাইড তৈরি করলেন? উনি স্লাইডটা তৈরি করলেন কি দিয়ে? কাঠের ছিপি বা কর্ক। কাঠের সিপি কাঠের সিপি কাঠের সিপি বা ইংরেজিতে বলা হয় কর্ক। কাঠের সিপি বা কর্ক দিয়ে তিনি স্লাইডটা তৈরি করলেন, এবং ওই স্লাইডটা উনি ওনার মাইক্রোস্কোপের নিচে রাখলেন। এবং মাইক্রোস্কোপের নিচে কি দেখলেন? মাইক্রোস্কোপের নিচে উনি দেখলেন মৌমাছির মতো দেখতে, মৌমাছির চাকের মতো দেখতে, মৌমাছির চাকের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ তিনি দেখতে পান। রবার্ট হুক উনার বানানো অণুবীক্ষণ যন্ত্র, যার বিবর্ধন ক্ষমতা 30 গুণ, সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কাঠের ছিপি বা কর্ক পর্যবেক্ষণ করলে তিনি যা দেখতে পান সেটি হচ্ছে কি? মৌমাছির চাকের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। এখন এই যে যে মৌমাছির চাকের মতো দেখতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ, এগুলো আসলে কি ছিল? প্রশ্নটা হলো এগুলো আসলে কি ছিল? এগুলো আসলে ছিল হলো মৃত কোষের কোষ প্রাচীর। মৃত কোষের কোষ প্রাচীর মৃত কোষের কোষ প্রাচীর মৃত কোষের কোষ প্রাচীর এগুলো আসলে কি ছিল? এগুলো ছিল মৃত কোষের কোষ প্রাচীর। ঠিক আছে? এবং এই মৃত কোষের কোষ প্রাচীর গুলোকে তিনি নামকরণ করেন হচ্ছে সেল হিসেবে। কি নামকরণ করেন? তিনি এইগুলোকে নাম দেন সেল। ঠিক আছে? তিনি এইগুলোর নামকরণ করেন সেল। তাহলে যদি বলা হয় কোষের নামকরণ করেন কে বা সেল নামকরণটা করেন কে, সেটা হচ্ছে কি? রবার্ট হুক। রবার্ট হুক রবার্ট হুক ওকে, এই কয়টা জিনিস মনে রাখতে হবে। এখন এই সেল শব্দটা কোথা থেকে আসছে? সেলটা ইংরেজি শব্দ, আমরা সবাই জানি। সেল বাংলায় বলা হয় কোষ, তাই তো? এখন সেল শব্দটা এসেছিল ল্যাটিনের ওয়ার্ড থেকে, যেটাকে বলা হয় সেলুলা। সেলুলা এটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষার শব্দ। ঠিক আছে? সেলুলা এটা একটা ল্যাটিন ভাষার শব্দ। এবং এই সেলুলা শব্দটা পরবর্তীতে কনভার্ট করেন হচ্ছে রবার্ট হুক। কিসে কনভার্ট করেন? সেলে, যেটা ইংরেজিতে বলা হয় সেল। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সেল। আমরা সেলই বলবো, আমরা সেলই বলবো। ঠিক আছে? সেল। ওকে, বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় হচ্ছে কি? কোষ। হ্যাঁ, আমরা জানি এটা কি কোষ, কিন্তু সেলের মানে কিন্তু বাংলা মানে কিন্তু কোষ না। সেলের বাংলা মানে হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। ক্ষুদ্র প্রকোষ্ঠ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা বলা হয় কুঠরি। কুঠরি কুঠরি এটা হচ্ছে বাংলা। ঠিক আছে? বাংলা। এখন এই যে সেল এর মানে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠরি, দেখো কারাগারে যারা থাকে বা রাখা হয়, যে রুমে রাখা হয় সেই রুমটাকে সেল বলা হয়। সেল নাম্বার এত, সেল নাম্বার এত, সেল নাম্বার 33, সেল নাম্বার 28, এগুলোই বলা হয়, তাই না? সেল নাম্বার 37, এগুলোই বলা হয়। ঠিক আছে? এভাবে বলা হয়। তোমরা একটা শব্দ শুনছো, ফাঁসির আসামিদের কন্ডেম সেলে রাখা হয়। কন্ডেম সেল। সেল মানে ক্ষুদ্র ঘর বা কুঠরি বা ক্ষুদ্র প্রকোষ্ঠ। মেইনলি বাংলা যে মানেটা আসছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠরি, ওই সেল শব্দটা আসছে। সেল শব্দটা আগে জেলখানার কয়েদি যারা ছিল তাদের ক্ষেত্রেই, মানে কক্ষের ক্ষেত্রেই এটা ব্যবহার করা হতো, সেখান থেকে সেলটা আসছে। ওকে, সো সেল শব্দটা কোথা থেকে এসেছে যদি বলা হয়, কি বলবে? ল্যাটিন ভাষার শব্দ সেলুলা থেকে।
সেলুলার থেকে আসছে সেল শব্দটা। ওকে, সো এখন উনি যা দেখলো, রবার্ট হুক এতক্ষণ পর্যন্ত যা যা দেখলো, ওনার বানানো মাইক্রোস্কোপ যার বিবর্ধন ক্ষমতা 30 গুণ, সেটা দিয়ে উনি কাঠের ছিপি বা কর্ক নিলেন, সেটা দেখলেন, সেখান থেকে মৃত কোষের কোষ প্রাচীর দেখলেন, এত কিছু উনি সমস্ত বিষয় একটা লিপিবদ্ধ করলেন। এই যা যা দেখলেন উনি সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন। কোথায় লিপিবদ্ধ করলেন? ইনি উনার যে কাজ বা পর্যবেক্ষণ, উনি উনার সমস্ত কাজ বা পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। কোথায় প্রকাশটা করেন? কি গ্রন্থের নামটা কি? গ্রন্থের নামটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো মানে কি? ক্ষুদ্র। মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া এই গ্রন্থে প্রকাশ করেন। ঠিক আছে, গ্রন্থ এইখানে প্রকাশ করেন। ঠিক আছে, কে করেন? অবশ্যই রবার্ট হুক করেন, উনি নিজেই করেন। ঠিক আছে, সো রবার্ট হুক সম্পর্কে এত কিছু জানলেই হয়ে যাবে। রবার্ট হুক কে? সাইটোলজি বা কোষবিদ্যার জনক। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোষবিদ্যার জনক রবার্ট হুক, আমরা এটা অলরেডি জানি, আমরা এটা নিয়ে বলেছি। যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে, সেক্ষেত্রে নাম কিন্তু আরেকজনের নাম, সেক্ষেত্রে নামটা আসবে সোয়ানসন। সোয়ানসন। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় কোষবিদ্যার জনককে, উত্তরটা হবে রবার্টসন। তোমাকে যদি, সরি, রবার্ট হুক, রবার্ট হুক। তোমাকে যদি বলা হয় সাইটোলজির জনককে, সেক্ষেত্রে উত্তরটা হবে রবার্ট হুক। কিন্তু তোমাকে যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, বা যদি বলা হয় মডার্ন সাইটোলজির জনককে, সেক্ষেত্রে উত্তরটা হবে সোয়ানসন। সোয়ানসন। সো এই কয়টা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে, তাই তো? আমাদের এই কয়টা জিনিসই মনে রাখতে হবে। এই কয়টা জিনিস মনে রাখতে গেলে বলতে পারি এখানকার এই কয়টা জিনিস হবে। এখন আরো কিছু বিজ্ঞানী আসছে, তাদের সম্পর্কে আমরা পড়বো, তাই তো? আর কে কে আসছেন? সালটা লিখে ফেলি। সালগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের জানা লাগবে হচ্ছে কি মেইনলি নামগুলো, কোন কোন বিজ্ঞানী আসছেন এবং তাদের অবদানটা কি, এটাই মেইনলি জানতে হবে। ঠিক আছে, সো পরবর্তী সালটা হচ্ছে 1674। 16 1674, হ্যাঁ, 1674। 1674 সালে একজন বিজ্ঞানী আসেন, তার নামটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। লিউয়েনহুক, ঠিক আছে, তাহলে নামটা লিখে ফেলি, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। লিউয়েনহুক বা লুয়েনহুক, এক এক জায়গায় এক একটা লেখা। ঠিক আছে, ওকে, এটা নিয়ে ভেবো না। লিউয়েনহুক। সো লিউয়েনহুক বা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কে ছিলেন আসলে? ইনি আসলে ছিলেন ডাচ বিজ্ঞানী, নেদারল্যান্ড। ওকে, ঠিক আছে। আর কি ছিলেন? ইনি ছিলেন অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি এর জনক। ঠিক আছে, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি এর জনক। ঠিক আছে, এখন মাইক্রোবায়োলজির জনক, মাইক্রোবায়োলজির জনক, মাইক্রোবায়োলজি, মাইক্রো মানে ক্ষুদ্র বা অণুজীব, বায়োলজি মিনস তো বায়োলজি আমরা জানি। ঠিক আছে, জীববিজ্ঞান। তাহলে মাইক্রোবায়োলজি এর জনকটা হচ্ছে কে যদি বলা হয়? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এখন মাইক্রোবায়োলজির জনক হিসেবে লিউয়েনহুকেরও একটা মাইক্রোস্কোপ লাগবে, তাই না? অবশ্যই মাইক্রোস্কোপ লাগবে। ওকে, উনিও একটা মাইক্রোস্কোপ বানালেন, ওনার বানানো মাইক্রোস্কোপ। সবাই স্কোপ বানাচ্ছে, মাইক্রোস্কোপ। ওনার বানানো মাইক্রোস্কোপের ক্ষমতা কত ছিল? 270 গুণ। 270 গুণ। ঠিক আছে, তাহলে মাইক্রোস্কোপের ক্ষমতা কত ছিল? 270 গুণ। ওকে, এখন ওনার বানানো মাইক্রোস্কোপ দিয়ে উনি কি কি পর্যবেক্ষণ করেন আমরা এগুলো জানবো। চারটা জিনিস দেখেন। এক নম্বরে দেখেন তিনি হলো স্পার্ম বা শুক্রাণু। দুই নম্বরেতে দেখেন হচ্ছে কি আরবিসি। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। তিন নাম্বার কি দেখেন? বিভিন্ন প্রোটোজোয়া। চার নম্বরে দেখেন হলো বিভিন্ন ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো
অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক কি কি দেখেন ওনার বানানো মাইক্রোস্কোপ যার বিবর্ধন ক্ষমতা 270 গুণ, সেগুলো দিয়ে কি কি দেখেন? একটা হচ্ছে শুক্রাণু, দুইয়ে দেখেন লোহিত রক্তকণিকা বা সংক্ষেপে বলা হয় আরবিসি। আরবিসি এর মানে কি? রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল। আর কি কি দেখেন? প্রোটোজোয়া দেখেন। আর কি দেখেন? ব্যাকটেরিয়া দেখেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওকে, এখন তোমাকে যদি কখনো বলা হয় সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে, উত্তরটা কি হবে? কি মনে হয়? জীবিত কোষ কোনগুলো দেখো তো? শুক্রাণু, লোহিত রক্তকণিকা, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এগুলো কি জীবিত কোষ, তাই না? তোমাকে যদি বলা হয় সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে, উত্তরটা হবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তোমাকে যদি বলা হয় সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন কে, সেক্ষেত্রে উত্তরটা হবে রবার্ট হুক। ওকে, সর্বপ্রথম কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন কে, বা সর্বপ্রথম কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন কে, উত্তরটা হবে রবার্ট হুক। সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে, উত্তরটা হবে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। খেয়াল করুন, এমসিকিউ এর অপশনগুলো এভাবেই আসবে এবং কোশ্চেনগুলো এরকমই হবে। তোমায় কনফিউজ করার জন্য সব রকমের প্রচেষ্টা করবেন স্যাররা। সো তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। ওকে, সো কি বললাম? সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ, সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ। সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওকে, সো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের ক্ষেত্রে এই কয়টা জিনিস জানলেই হয়ে যাবে। পরবর্তীতে আমরা আর অল্প কয়েকজন বিজ্ঞানী সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এক হচ্ছে ফেলিক্স ফেলিক্স ফন্টানা। ফেলিক্স ফন্টানা। ওকে, ফেলিক্স ফন্টানা কি বলেন? ফেলিক্স ফন্টানা বলেন যে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। ইনি এটা অনুমান করেন, উনি কিছুই করেননি, উনি একটা আন্দাজ করছেন। আনফরচুনেটলি, সরি ফরচুনেটলি, আন্দাজটা কাজে লাগে। ঠিক আছে, আন্দাজটা কাজে লাগে। ঠিক আছে, সো কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করেন। কোষের মধ্যে নিউক্লিয়াস এর অস্তিত্ব অনুমান করেন। ওনার অনুমানটা সত্যি হয়। ঠিক আছে, ফেলিক্স ফন্টানা গেল। পরবর্তীতে কে আসেন? পরবর্তীতে আসেন হচ্ছে কি রবার্ট ব্রাউন। নট রবার্ট হুক, রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কি বলেন? পর উনি যে ফেলিক্স ফন্টানা যে আন্দাজটা করছিল যে কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এ একটা আন্দাজ করছিল, অনুমান করছিল। রবার্ট ব্রাউনটা করেন কি? উনি উদ্ভিদ কোষ নেন এবং ওই উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করে তার মধ্যে উনি নিউক্লিয়াসটা দেখতে পান। ঠিক আছে, তাহলে কি হবে? উদ্ভিদ কোষে সুস্পষ্ট সুস্পষ্ট গোলাকার, আকারটা কিরকম হবে? গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করেন। ওকে, সো রবার্ট ব্রাউন কি করেন? উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করেন। ওকে, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানীর নাম আমরা পড়বো, সেটা হচ্ছে কি ফেলিক্স ডুজারডিন। ডুজারডিন, ঠিক আছে, ডুজারডিন। সো ইনি কি করেন? কোষটাকে দেখেন, কোষটাকে দেখে কোষের ভিতরে ইনি থকথকে জেলির মতো একটা পদার্থ দেখলেন। ঠিক আছে, থকথকে জেলির মতো পদার্থ দেখলেন। সো কোষের মধ্যে কি দেখলেন? প্রশস্ত জেলির ন্যায়, প্রশস্ত জেলির ন্যায় থকথকে পদার্থ, জেলির ন্যায় থকথকে পদার্থ, জেলির মতো দেখতে বা জেলির ন্যায় থকথকে পদার্থ। এবং পরবর্তীতে এই জেলির ন্যায় থকথকে যে পদার্থ থাকে, ইনি হলো একটা নাম দেন। কি নাম দেন? এই নামকরণটা করেন হচ্ছে কি সারকোট।
সার্কোট, বাংলায় লিখি সার্কোট, সার্কোট একটু ভালোভাবে লিখি, সার সার্কোট। সো সার্কোট নামকরণটা করেন কে? ফেলিক্স ডুজারডিন। ওকে, ফেলিক্স ডুজারডিন কোষের মধ্যে জেলির মতো দেখতে থকথকে একটা পদার্থ দেখেন এবং তার নামকরণ করেন হচ্ছে সার্কোট। কে করেন? ফেলিক্স ডুজারডিন। সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে। পরবর্তীতে এই সার্কোটের নামটা চেঞ্জ করেন কে? পরবর্তীতে একজন বিজ্ঞানী আসেন, তার নাম হচ্ছে কি পারকিনজি। খুবই পারকিনজে, পারকিনজে কি করেন? পারকিনজে করেন হচ্ছে সার্কোট, যেটা হচ্ছে কি ফেলিক্স ডুজারডিন নামকরণ করেন এই সার্কোট, এই নামটাকে চেঞ্জ করে দেন। উনি এটাকে নামটা চেঞ্জ করে কনভার্ট করেন কিসে? প্রোটোপ্লাজমে, প্রোটোপ্লাজমে। ঠিক আছে, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের নামকরণ করেন। ওকে, সো পারকিনজে কি করেন? সার্কোটের নাম পরিবর্তন করে সেটাকে প্রোটোপ্লাজম নামকরণ করেন। ওকে, দুষ্ট লোক, একজনের নামকরণ করছেন সার্কোট, সেটাকে চেঞ্জ করে দিলেন কি? প্রোটোপ্লাজম। ওকে, কে করেন? পারকিনজে। সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে। এবং সর্বশেষ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা সাল সহি আমি বলবো, সেটা হচ্ছে 1931 সাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। 1931 সাল, 1931 সালে দুইজন বিজ্ঞানী আসেন, একটা হচ্ছে কি ম্যাক্স নল, ম্যাক্স নল, তার সাথে আসেন হচ্ছে কি আর্নেস্ট রাস্কা, আর্নেস্ট রাস্কা, আর্নেস্ট আর্নেস্ট রাস্কা। ইনরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেন এবং সমগ্র বিজ্ঞানের মধ্যে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলা যায়। এবং এই আবিষ্কারের জন্য বলতে গেলে সাইটোলজি বা কোষবিদ্যার পুরো দিকটাই পরিবর্তন হয়ে যায়। সেটা কি? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার, ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার। বস, ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি না থাকতো তুমি না কোষ অঙ্গাণুগুলো দেখতে পারতো না। তুমি লাইট মাইক্রোস্কোপ বা আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি কোষ দেখতে পারবা, কোষ প্রাচীর দেখতে পারবা, কিন্তু তার ভিতরে কি আছে কিছুই দেখতে পারতে না। তার ভিতরে কি কি ঘটছে এই দেখার জন্য কি লাগতো? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগতো। এবং সেই জিনিসটা আবিষ্কার করেন কে? দুইজন বিজ্ঞানী, ম্যাক্স নল, আর্নেস্ট রাস্কা। কত? 1931 সালে। এবং এই দুইজন বিজ্ঞানী, ম্যাক্স নল, আর্নেস্ট রাস্কা, দুইজনই জার্মান বিজ্ঞানী। ওকে, সো এইটা গেল আমাদের প্রথম টপিক, কোষের নামকরণের ইতিহাস। দ্বিতীয় টপিকে আমরা যাব। দ্বিতীয় টপিকটা হচ্ছে কি? প্রথম কোষের সৃষ্টি, প্রথম কোষের সৃষ্টি, তাই তো? প্রথম কোষের সৃষ্টি, প্রথম কোষের সৃষ্টি। এখন দেখো, বিজ্ঞানীদের অনেক কৌতূহল, যার মধ্যে একটা বড় কৌতূহল ছিল যে প্রথম কোষটা কোথা থেকে এসেছিল। অনেক সোর্স থেকে অনেক কিছু বলা হয়, কিন্তু আমরা এখানে পড়বো যেটা লেখা আছে বইয়ে সেটা। সো কি কি পড়বো? 1920 সালে আসবে। 1920 সালে দুইজন বিজ্ঞানী, আলেকজান্ডার অপারিং, আলেকজান্ডার অপারিং কিন্তু একটা ব্যক্তির নাম, ঠিক আছে, প্লাস হ্যালডেন, প্লাস হ্যালডেন, ঠিক আছে। সো আলেকজান্ডার অপারিং ও হ্যালডেন এই দুইজন বিজ্ঞানী বলেন যে আগে মানে পৃথিবী সৃষ্টির সময়কার যে বাতাসটা ছিল বা বায়ুমণ্ডল যেটা ছিল, সেখানে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, জলীয় বাষ্প ছিল, হাইড্রোজেন ছিল, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। কি ছিল না? অক্সিজেন ছিল না, বা মুক্ত অক্সিজেন ছিল না। কি ছিল না? মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে কি কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, জলীয় বাষ্প ছিল। এবং এই যে চারটা উপাদান, যে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প, এগুলোর ফ্রিকশন বা ঘর্ষণের ফলে জৈব অণুর সৃষ্টি হয়। সো আলেকজান্ডার অপারিং এবং হ্যালডেন এই জিনিসটা ব্যাখ্যা করেন, ঠিক আছে। সো আদিকালের বায়ুমণ্ডল আমরা আঁকাবো।
আদিকালের বায়ুমণ্ডল, ধরলাম এটা আদিকালের বায়ুমণ্ডল, আদিকালের বায়ুমণ্ডল। আদিকালের বায়ুমণ্ডলে কি কি ছিল? প্রথমে ছিল মিথেন, পরে কি ছিল? অ্যামোনিয়া, কি ছিল? হাইড্রোজেন। সবগুলো কিন্তু গ্যাস। আর এটা কি? জলীয় বাষ্প, এটাও কিন্তু গ্যাস। ওকে, সো কি ছিল না? কোনো মুক্ত অক্সিজেন ছিল না, নো ফ্রি অক্সিজেন। সো এই যে গ্যাস, এই গ্যাসগুলোর মধ্যে ফ্রিকশন হয়। কি হয়? ফ্রিকশন বা ঘর্ষণ। ফ্রিকশন, ফ্রিকশন বা ঘর্ষণ। ফ্রিকশন, লাইক দিস, ঠিক আছে? ফ্রিকশন, ওকে, ফ্রিকশন বা ঘর্ষণ হয়, এবং যার ফলে কি হয়? জৈব অণু সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? জৈব অণু সৃষ্টি হয়। জৈব অণু সৃষ্টি হয়। তো আলেকজান্ডার অপারিং এবং হ্যালডেন মেইনলি এই কথাগুলো বলছেন যে আদিকালের বায়ুমণ্ডলে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এগুলো ছিল, এবং তাদের মধ্যে ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে জৈব অণুর সৃষ্টি হয়। এবং আদিকালের বায়ুমণ্ডলে কি ছিল না? মুক্ত অক্সিজেন ছিল না। এই কয়েকটা জিনিসই আলেকজান্ডার অপারিং ও হ্যালডেন ব্যাখ্যা করে। সো এটা গেল 1920 সালের কথাবার্তা। পরবর্তীতে আসো 1900, কালারটা চেঞ্জ করি, 1953 সাল। 1953 সালে দুইজন বিজ্ঞানী আসেন, একজন আছে স্ট্যানলি মিলার, স্ট্যানলি মিলার, তার সাথে আরেকজন বিজ্ঞানী আসেন, সেটা হচ্ছে হরোল্ড, হরোল্ড ইউরি, ইউরি, হরোল্ড ইউরি। দুইজন বিজ্ঞানী কি বলেন? ওই আদিকালের বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো ছিল না, সেই গ্যাসগুলোই আনছে। CH4 মানে মিথেন, অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন প্লাস জলীয় বাষ্প, ওইগুলোই আনছেন। কিন্তু উনি এইগুলোকে, তারা দুইজন একটা টেস্ট টিউবের মধ্যে ভরেন। কিসের মধ্যে? টেস্ট টিউবের মধ্যে ভরেন। টেস্ট টিউবের মধ্যে ভরে তাতে কি করেন? কারেন্ট ফ্লো করেন। কি করেন? ইলেকট্রিক ফ্লো করেন বা কারেন্ট ফ্লো করেন। ইলেকট্রিক ফ্লো, ইলেকট্রিক ফ্লো বা তড়িৎ চালনা, বাংলায় বললে তড়িৎ চালনা করেন। এই তড়িৎ চালনা করার ফলে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। কোষ কি? কোষ প্রোটিন, আমরা জানি। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে তৈরি হয় সেটা কে বলছেন? স্ট্যানলি মিলার এবং হরোল্ড ইউরি। অ্যামাইনো অ্যাসিড, তাহলে প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে কি? পলিমার। কিসের পলিমার? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের পলিমার কি? প্রোটিন। ওকে, এই কয়টা জিনিসই হচ্ছে কি স্ট্যানলি মিলার এবং হরোল্ড ইউরি বলেন। সো এই কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে প্রথম প্রশ্নের মধ্যে। আবার পরবর্তীতে কিছু বিজ্ঞানী মনে করেন, নাম মনে রাখার দরকার নেই কোন কোন বিজ্ঞানী, কিছু বইয়ে লেখা নেই, বলা হয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন যে আরএনএ থেকে আদি জীবকোষের সৃষ্টি হয়। সো এটা আমরা লিখব যে অনেক বিজ্ঞানী মনে করেন যে আরএনএ থেকে আদি জীবকোষের সৃষ্টি হয়। আদি জীবকোষ সৃষ্টি হয়। এখন এই আরএনএ থেকে আদি জীবকোষের সৃষ্টি হয়, এই আরএনএ এর এই থিওরিটা থেকে আসে হচ্ছে কি আরএনএ থেকে আদি জীবকোষ তৈরি হয়। এই যে অনুমান বা এই যে মনে করার কারণে একটা থিওরি আসে বা হাইপোথিসিস আছে, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। আমরা এখন পড়বো কি? ইয়েস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। সো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস আমরা পড়বো এখন। আরএনএ
ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। সো দেখো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস তার মানে কি, আমরা আগেই পড়েছি যে আরএনএ থেকে আদি জীবকোষের সৃষ্টি হয়। সেইভাবে এখানে এই কথাগুলো এভাবে বলা হয়েছে এবং এখানে বলতে গেলে 6-7টা পয়েন্ট দেওয়া আছে। এই 6-7টা পয়েন্ট আমাকে একটু জানতে হবে। এটা রিটেনে দেওয়ার সম্ভাবনা খুবই কম, দিতে পারে। এমসিকিউ খুব যে গুরুত্বপূর্ণ তাও না, জানতে হবে, জানার জন্য পড়তে হবে। ওকে, প্রথম পয়েন্ট হচ্ছে কি প্রথম কোষ। বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস অনুযায়ী প্রথম কোষটা কোথা থেকে এসেছিল? অবশ্যই কোনো জড় কোষ থেকে এসেছিল। প্রথম কোষ অবশ্যই জড় পদার্থ থেকে সৃষ্টি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এটা গেল প্রথম কথা। 2 নাম্বার কথা কি, ওই সেই গ্যাসগুলোর মনে করো, ওই সেই গ্যাস, 4টা গ্যাস কি কি? মিথেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি। পানি তো না, জলীয় বাষ্প। এইগুলোর কি হয়? লাইটিং বা বজ্রপাত। ঝড় হলে, বৃষ্টি হলে কি হয়? বিদ্যুৎ চমকায়, সেটাই হচ্ছে কি লাইটনিং বা বজ্রপাত। আবার কি বলা হয়? থান্ডারও বলা হয়, তাই না? লাইটেনিং লিখবো আমরা এখানে, লাইটেনিং। কি তৈরি হয়? ইয়েস, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ওকে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো কোথা থেকে? এই 4টা গ্যাস থেকে তৈরি হবে। কি? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। ওকে, 3 নাম্বার কথা কি? 3 নাম্বার কথাটা হচ্ছে কি, গভীর সমুদ্রে আমরা যাব এখন। গভীর সমুদ্র, গভীর সমুদ্রে কি তৈরি হয়? কার্বন যৌগ। কিভাবে তৈরি হয় সেটা কিন্তু এখানে বলা হয় না, এই কারণে কিন্তু হাইপোথিসিস, হাইপোথিসিস গুলো ধারণার উপর ভিত্তি করে তৈরি করা, ঠিক আছে? এই কারণে হাইপো, হাইপো মানে কি? লো, নিচু, হাইপো। ওকে, থিসিস মানে তত্ত্ব, তাই তো? ও পলিমার সৃষ্টি, পলিমার সৃষ্টি হয়েছিল। ওকে, পরবর্তীতে কি হয়? পরবর্তীতে পরবর্তীতে ফসফোলিপিড বাইলিপাড, ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। ঠিক আছে, আর কি হয়? এবার আসল কথা, আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। কি? আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়, শুরু হয়েছিল। ঠিক আছে, কথাটা হয়েছিল হবে, হয়েছিল। এবং ফাইনালি একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আদিকোষের ডিএনএতে, আদিকোষের ডিএনএতে কোষঝিল্লি, আদিকোষের যে ডিএনএটা আছে সেটা পরবর্তীতে কি হয়? কোষঝিল্লি দ্বারা আবৃত হয়ে বা পরিবেষ্টিত হয়ে এটা কি তৈরি করে? নিউক্লিয়াস তৈরি করে। কিভাবে? ডিএনএটা কি হবে? একটা কোট হবে, ডিএনএর উপরে একটা কোট আসবে এবং এর ফলে কি তৈরি হবে? নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, সো আদিকোষের ডিএনএ কোষঝিল্লি, কোষঝিল্লি, কোষঝিল্লির ইংরেজি কি? প্লাজমা মেমব্রেন। কোন প্লাজমা মেমব্রেন? এই যে ফসফোলিপিড বাইলেয়ার যে তৈরি হয়েছিল, এটাই হচ্ছে কি কি তৈরি করে? প্লাজমা মেমব্রেন তৈরি করে। আদিকোষের ডিএনএ কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে প্রকৃত নিউক্লিয়াস তৈরি করে বা তৈরি করেছিল।
সো এই যে কথাগুলো বলা হয়েছে এটাই হচ্ছে কি মেইনলি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটাই হচ্ছে কি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই 6টা কথা কি, প্রথম কোষ অবশ্যই জড় পদার্থ থেকে তৈরি হয়েছিল, 4টা গ্যাস মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। এই 4টা গ্যাস বজ্রপাত বা ঠান্ডার বা লাইটনিং এর ফলে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। গভীর সমুদ্রে কি তৈরি হয়, কার্বন যৌগ তৈরি হয় এবং পলিমার সৃষ্টি হয়েছিল। ওকে, পরবর্তীতে কি আসে, ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল। এই ফসফোলিপিড বাইলেয়ার গুলো পরবর্তীতে কোথায় যায়, ছয়ে যায়, যেটা হচ্ছে আদিকোষের ডিএনএ কোষঝিল্লিকে পরিবৃত্ত করে বা আবৃত করে, যার কারণে আদিকোষের ডিএনএটা পরবর্তীতে প্রকৃত নিউক্লিয়াস তৈরি করে। এবং পরবর্তীতে আরেকটা কথা বলা হয়েছে 5 নম্বরে, যেটা হচ্ছে আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। এই কথাটা বলার জন্যই বা এই ধারণাটার জন্যই আমরা এইটাকে কি বলছি, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলছি। সো এই কয়টা জিনিস আমাকে মনে রাখতে হবে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের মধ্যে। সো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসও শেষ। পরবর্তীতে আসো, একটা কথা আমরা মনে রাখতে হবে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসের উপর ভিত্তি করে অল্প কিছু কথা আমাকে মনে রাখতে হবে, বিকজ এটার পরেই আমরা এন্ডোসিম্বায়োসিসের মধ্যে যাব। সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্ট সেই আদিকোষ। সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্ট সেই আদিকোষ। কেন বলা হচ্ছে এই কথাটা, কস এই যে আদিকোষ, এই যে আদিকোষ, এই আদিকোষটাকে আমরা যখন পরবর্তীতে বিজ্ঞানীরা এটার উপর গবেষণা করেন, তারা দেখতে পারেন যে বর্তমানে বিরাজমান লাখ লাখ প্রজাতি, কোটি কোটি জীব, লাখ লাখ প্রজাতির কোটি কোটি জীব একই জেনেটিক কোডন, এবং এই কোডনের সংখ্যা কত, 64টি জেনেটিক কোডন, 64টি জেনেটিক কোডন বহন করে। সো বিজ্ঞানীরা এই আদিকোষটাকে নেন এবং এই আদিকোষের উপর গবেষণা করে আদিকোষটাকে উপর গবেষণা করেন না, আসলে হচ্ছে কি ওনারা বিভিন্ন যত প্রজাতি এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে সমস্ত প্রজাতির কোষগুলো নিয়ে গবেষণা করেন এবং দেখতে পান ওই কোষগুলোর জেনেটিক কোডন অন্যান্য প্রজাতির জেনেটিক কোডন একই। সেটা কত, 64 জেনেটিক কোডন 64টাই রয়েছে। সেটা গরু হোক 64টা জেনেটিক কোডন, মানুষ হোক 64টা জেনেটিক কোডন, ছাগল হোক 64টা জেনেটিক কোডন, বিড়াল হোক 64টা জেনেটিক কোডন, বাঘ হোক 64টা জেনেটিক কোডন, গাছ হোক 64টা জেনেটিক কোডন, সবকিছু, ব্যাকটেরিয়া হোক 64টা জেনেটিক কোডন, যত আছে সমস্ত কিছুই, ব্যাকটেরিয়া না, যত প্রকৃত কোষ আছে সমস্ত কিছুই কয়টা জেনেটিক কোড বহন করতেছে, 64টা জেনেটিক কোড বহন করতেছে। এবং এই 64টা জেনেটিক কোডন থেকে বিভিন্ন কোডের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরবর্তীতে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। সো এই কারণে বলা হচ্ছে কি সকল জীবের আদি উৎস প্রথম সৃষ্ট সেই আদি কোষ। ওকে, এই কারণে এই কথাটা বলা হয়েছে, এটা বইয়ে আছে। এখন আমরা যাব, এটা মনে হয় 4র্থ টপিক, সেটা হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস। সো এন্ডোসিম্বায়োসিস জিনিসটা কি, সো এন্ডোসিম্বায়োসিস এন্ডোসিম্বায়োসিস জিনিসটা কি, ধরো তুমি একটা মানুষ, তোমার ভিতরে কেউ একজন ঢুকলো, ধরতে বলেছি, ঠিক আছে, তুমি একটা মানুষ, তোমার ভিতরে কিছু একটা ঢুকলো, তুমি পরিবর্তিত হয়ে গেলা, ঠিক আছে। এরকম একটা কাহিনী ঘটতেছে এন্ডোসিম্বায়োসিস এর ক্ষেত্রে। কি হয়, নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষ, কি পোষক কোষ যার নিউক্লিয়াস আছে, এমন একটা পোষক কোষে
কি দুটো জিনিস ঢুকবে, একটা হচ্ছে কি বায়োবিও ব্যাকটেরিয়া, আর দুই হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। কি কি প্রবেশ করবে? বায়োবিও ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই দুটো জিনিস প্রবেশ করবে। এবং এই দুটো জিনিস প্রবেশ করার পরে তারা যদি টিকে থাকে এবং সহাবস্থান করতে পারে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস। তাহলে এন্ডোসিম্বায়োসিসটা কি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত পোষক কোষে বায়োবিও ব্যাকটেরিয়া ও ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। তাহলে এন্ডোসিম্বায়োসিসটা কি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত পোষক কোষে বায়োবিও ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া তাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। সো আমরা এটা লিখে ফেলি, এটা সংজ্ঞা হিসেবে আসতে পারে, ঠিক আছে? সো নিউক্লিয়াস নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বায়োবিও বায়োবিও ও ফটোসিনথেটিক কি? যারা সালোক সংশ্লেষণ করে, ওকে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়া, এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস। কিছু অংশ মনে হচ্ছে কেটে যাচ্ছে, তাই না? এটা ঠিক করি। ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে, সো নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হচ্ছে? এন্ডোসিম্বায়োসিস। সো এন্ডোসিম্বায়োসিস কি আমরা জানলাম। ওকে, এন্ডোসিম্বায়োসিসটা হচ্ছে এইটা। আমরা এখন এন্ডোসিম্বায়োসিসটা কিভাবে ঘটে আমরা এটা একটু আঁকাবো, ঠিক আছে? সো আমরা কি বলেছি? নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষ। তাহলে আমরা একটা পোষক কোষ আঁকাই। একটা পোষক কোষ, তাতে নিউক্লিয়াস থাকবে অবশ্যই। নিউক্লিয়াসটা সবসময় গাঢ় হয়। সো নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এন ফর নিউক্লিয়াস। ওকে, সো এই নিউক্লিয়াস আসলো, এই নিউক্লিয়াসে প্রথমে কি প্রবেশ করবে? একটা বায়োবিও ব্যাকটেরিয়া প্রবেশ করবে। কি প্রবেশ করবে? বায়োবিও ব্যাকটেরিয়া প্রবেশ করবে। কি প্রবেশ করবে? বায়োবিও ব্যাকটেরিয়া। সো বায়োবিও ব্যাকটেরিয়াটা এঁকে ফেলি। বায়োবিও ব্যাকটেরিয়া, ঠিক আছে? কি বললাম? বায়োবিও ব্যাকটেরিয়া। বায়োবিও ব্যাকটেরিয়া, বায়োবিও ব্যাকটেরিয়া। সো বায়োবিও ব্যাকটেরিয়াটা নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে প্রবেশ করলো। তারপরে কি তৈরি হবে? এই জিনিসটা আসলে তৈরি করবে হচ্ছে কি প্রাণী কোষ। কি তৈরি করবে? প্রাণী কোষ। কি তৈরি করবে? প্রাণী কোষ। একটা প্রাণী কোষ আঁকায়। সো এটা গেল একটা প্রাণী কোষ। নিউক্লিয়াসটা সেন্ট্রালি থাকবে না, পরিধির দিকে চলে যাবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, একটু গাঢ় করে দিই। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর হচ্ছে কি বায়োবিও যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়াটা আঁকাবো, বায়োবিও ব্যাকটেরিয়া, ঠিক আছে? এবং এই বায়োবিও ব্যাকটেরিয়া যেটা থাকে, এই বায়োবিও ব্যাকটেরিয়াটা পরবর্তীতে কিসে কনভার্টেড হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়? এই জিনিসটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া কনভার্টেড হয়ে যায়। কি বলে? মাইটোকন্ড্রিয়াতে পরিবর্তিত হয়ে যায়।
সো পোষক কোষে একটা বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকলো এবং পরবর্তীতে ওই পোষক কোষটা কিসে পরিণত হবে? প্রাণী কোষে পরিণত হবে। প্রাণী কোষে পরিণত হবে। এবং ওই প্রাণী কোষে যে পরিবর্তিত হলো কেন? কজ ওই বায়বীয় ব্যাকটেরিয়াটা পরবর্তীতে কিসে পরিণত হয়ে যায়? মাইটোকন্ড্রিয়াতে পরিবর্তিত হয়ে যায়। সো এই জিনিসটা মনে রাখতে হবে। একটা পোষক কোষ, ঠিক আছে, আদি পোষক কোষ, আদি পোষক কোষ, সেটার ভিতরে কি ঢুকলো? বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকলো। বায়বীয় ব্যাকটেরিয়া পরবর্তীতে কিসে পরিবর্তিত হয়? মাইটোকন্ড্রিয়াতে পরিবর্তিত হয়। এবং এই মাইটোকন্ড্রিয়াতে পরিবর্তিত হওয়ার পরে কি আদি কোষটা কিসে পরিণত হয়? প্রাণী কোষে পরিণত হয়। এই কয়টা জিনিস মনে রাখতে হবে। ওকে, আর কি মনে রাখতে হবে? এই প্রাণী কোষের মধ্যে পরবর্তীতে আরেকটা জিনিস বা ভেজাল একটা পাতায় কি হয়, এই প্রাণী কোষের মধ্যে পরবর্তীতে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢোকে। আশ্চর্য, আরেকটা ব্যাকটেরিয়া ঢুকবে। ইয়েস, আমরা আগেই সংজ্ঞায় পড়েছি দুটো ব্যাকটেরিয়া ঢুকবে, একটা আছে বায়োবিও ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে কি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ধরলাম এটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ফটোসিনথেটিক ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। লিখে ফেলি এখানে ফটোসিনথেটিক কি? যে সকল ব্যাকটেরিয়া সালেক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ওকে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। সো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ঢোকার পরে এই প্রাণী কোষটা পরবর্তীতে উদ্ভিদ কোষে পরিণত হয়। কজ উদ্ভিদ কোষ হতে গেলে তার আসলে সালেক সংশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, এবং সেই ক্ষমতা কার কাছে আছে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার কাছে আছে। সো আমি যদি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা সালেক সংশ্লেষণ করার ক্ষমতা প্রাণী কোষকে দিয়ে দিই, তাহলে ওই প্রাণী কোষটা পরবর্তীতে আর প্রাণী কোষ থাকে না, কিসে পরিণত হয়ে যায়? উদ্ভিদ কোষে পরিণত হয়ে যায়। ওকে, সো আমরা একটা উদ্ভিদ কোষ আঁকাই। এখন আমরা একটা নিউক্লিয়াস আঁকাবো ছোট্ট করে, সেন্ট্রালি থাকবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রালি থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে হুম, ওকে বাদ দাও, এটাই তো বলছি। নিউক্লিয়াস আঁকলাম, এন ফর নিউক্লিয়াস। আর কি কি আঁকাতে হবে? মাইটোকন্ড্রিয়া আঁকাতে হবে না? ইয়েস, মাইটোকন্ড্রিয়া আঁকাতে হবে। মাইটোকন্ড্রিয়া কালো, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আর একটা কি আঁকাতে হবে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটা? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্রোমাটোফোর থাকে, ওই ক্রোমাটোফোর গুলো পরবর্তীতে কিসে? ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। ওকে, সো এটাকে কি বলছি আমরা? ক্লোরোপ্লাস্ট। কি বলছি এটাকে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে। সো আমি পুরো প্রক্রিয়াটা আমি একবার বলে দিই। প্রথমে আসবে কি এন্ডোসিম্বিয়াসিসটা কি? এন্ডোসিম্বিয়াসিস হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষ। একটা নিউক্লিয়াস আছে, তার একটা পোষক কোষ। নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষের মধ্যে দুটো ব্যাকটেরিয়া ধরবে, একটা হচ্ছে কি বায়োবিও ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া, টিকে থাকবে, ইয়েস, দুটোই টিকে রয়েছে, এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। সো একটা নিউক্লিয়াস বিশিষ্ট আদি কোষ আসলো, তার মধ্যে প্রথমে কি ঢুকবে? বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকবে। এবং এই বায়োবিও ব্যাকটেরিয়াটা কিসে পরিণত হবে? মাইটোকন্ড্রিয়ায় পরিণত হবে। এবং এই মাইটোকন্ড্রিয়ায় পরিণত হওয়ার জন্য এই যে পোষক কোষটা থাকে, ওই পোষক কোষটা কিসে পরিণত হয়? প্রাণী কোষে পরিণত হয়। প্রাণী কোষের ভিতরে পরবর্তীতে কোন ব্যাকটেরিয়া প্রবেশ করবে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করবে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে কি থাকে? ক্রোমাটোফোর থাকে, ক্রোমাটোফোর থাকে। এই ক্রোমাটোফোরটা পরবর্তীতে কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এবং ক্লোরোপ্লাস্টে পরিণত হওয়ার ফলে যে কোষটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এটা সালেক সংশ্লেষণ করতে পারবে। সালেক সংশ্লেষণ করা কোষকে আমরা কি বলবো? প্রকৃত কোষকে উদ্ভিদ কোষ বলবো। উদ্ভিদ কোষ, ফাইনালি আমরা উদ্ভিদ কোষ পাই, তাই তো? উদ্ভিদ কোষ বলবো। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস।
সো এন্ডোসিম্বায়োসিস। এখন এখানে কয়েকটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট মনে রাখতে হবে। এন্ডোসিম্বায়ন্টটা কি, বা এন্ডোসিম্বায়ন্ট কারা? এন্ডোসিম্বায়ন্ট এন্ডোসিম্বায়ন্ট হচ্ছে দুটো জিনিস, এক মাইটোকন্ড্রিয়া, দুই ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া প্লাস ক্লোরোপ্লাস্ট। এবং মনে রাখতে হবে, এই জিনিসটা স্পেশালি মনে রাখতেই হবে, এই দুটো জিনিসের আরএনএ হচ্ছে কত। তুমি যদি বলো 80s, কস এই দুটো জিনিসই প্রকৃত কোষ মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পাওয়া যায়, তুমি যদি বলো 80s, তুমি আসলে রং, তুমি ভুল বলেছো। এদের আরএনএ কখনোই 80s না। এদের আরএনএ কত হবে? এদের আরএনএ হবে কত? 70s। কেন? এদের উৎস কোনটা? ব্যাকটেরিয়া। মাইটোকন্ড্রিয়া কোথা থেকে আসছে? বায়োবিও ব্যাকটেরিয়া থেকে। ক্লোরোপ্লাস্ট কোথা থেকে আসছে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে আসছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরএনএ কি? 70s, 70s। সো তাদের উৎস যেহেতু আদিকোষ থেকে, সো তাদের রাইবোজোম, সরি রাইবোজোম, রাইবোজোমাল আরএনএ কত হবে? 70s। ওকে, সো এই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। ও, সো আর একটা কথা লিখি, বায়োবিও ব্যাকটেরিয়া। বায়োবিও ব্যাকটেরিয়া কিসে পরিণত হয়েছে? মাইটোকন্ড্রিয়ায় পরিণত হয়। যদি বলা হয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কিসে পরিণত হয়? উত্তরটা কি হবে? ক্লোরোপ্লাস্ট। কি হবে? ক্লোরোপ্লাস্ট। সো এদের আদি উৎস কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরএনএ কত হবে? সব সময় হবে কি? 70s। 70s। ওকে, আরএনএ না, রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম আরএনএ। আচ্ছা, কোষবিদ্যার মধ্যে যাই। এটা হচ্ছে কত? আমাদের পঞ্চম টপিক। পঞ্চম টপিকের মধ্যে কোনটা আছে? কোষবিদ্যা। কোষবিদ্যা বা ইংরেজিতে কি বলা হয়? সাইটোলজি। সাইটোলজি। এখন প্রশ্ন হলো, সাইটোলজির জনক কে? সাইটোলজি শব্দটা কোথা থেকে আসছে এটা আমরা আগে জানবো। সাইটোলজি, এই সাইটো শব্দটা আসছে হচ্ছে কি কাইটোস থেকে। কাইটোস থেকে। কাইটোস মানে কি? কাইটোস মানে হচ্ছে কোষ। কোষ, ঠিক আছে। আর লজি আসছে লোগাস শব্দ থেকে। লজি শব্দটা আসছে লোগাস শব্দ থেকে, যার মানে কি বিদ্যা। বিদ্যা। সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে কোষবিদ্যার জনককে, আমরা এটা আগেই বলছি, কোষবিদ্যার জনককে রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনককে সোয়ানসন। সো আমরা এটাই লাগবে। সাইটোলজি বা কোষবিদ্যা এর জনক রবার্ট হুক। রবার্ট হুক। এবং যদি বলা হয় মডার্ন সাইটোলজি বা আধুনিক কোষবিদ্যা, এর জনক, উত্তরটা কি হবে? সোয়ানসন বা কার্ল। কার্ল সোয়ানসন। ঠিক আছে, কার্ল সোয়ানসন। সোয়ানসন, কার্ল সোয়ানসন। সো এই কটা জিনিস মনে রাখতে হবে, যে সাইটোলজি বা কোষবিদ্যার জনককে রবার্ট হুক, মডার্ন সাইটোলজি বা আধুনিক কোষবিদ্যার জনককে সেটা হচ্ছে কি কার্ল সোয়ানসন। ওকে, এটা হচ্ছে কি সাইটোলজির মধ্যে প্রথম। অল্প কিছু, বেশি কিছু লাগবে না এখান থেকে। ঠিক আছে, ফাইনালি আমাদের টপিকটা হবে কি কোষ তত্ত্ব
বা সেল থিওরি বা কোষ মতবাদ, এটা একটু বড় আছে এই টপিকটা, আমরা এই টপিকটা দিয়েই এই লেকচার, প্রথম যে লেকচার এটা শেষ করব। ওকে, সো কোষতত্ত্ব, কোষতত্ত্ব বা বাংলায় আরেকটা নাম আছে, সেটা আছে কি কোষ মতবাদ। সো আরেক নাম কি, সেল থিওরিও বলা হয়, সেল থিওরি, সেল থিওরিও একে বলা হয়, সেল থিওরিও একে বলা হয়। ওকে, সো সেল থিওরির সূচনাটা কিভাবে হয়, কত সাল, 1838 সাল। সাল মনে রাখার দরকার নেই, আমি তোমাদের মনে রাখার জন্য বলছি না এগুলো, এটা সিকোয়েন্সিয়ালি সিরিয়াল ওয়াইজে সাজানোর দরকার, সেই কারণে আমার বলা হচ্ছে। সো প্রথমে কোন বিজ্ঞানীর নাম আসবে, একজন বিজ্ঞানী আসবেন, সেটা হচ্ছে কি জ্যাকব স্লাইডেন, জ্যাকব স্লাইডেন, জ্যাকব স্লাইডেন, জ্যাকব স্লাইডেন। কি, উনি হচ্ছে উদ্ভিদ দেহের উপর গবেষণা করেন, এবং উদ্ভিদ দেহ উপর গবেষণা করেন, একটা উক্তি দেন, সেটা হচ্ছে কি সকল উদ্ভিদ দেহ কোষের সমন্বয়ে গঠিত। কি করেন, উদ্ভিদ দেহ বা উদ্ভিদ কোষ নিয়ে গবেষণা করেন বা পর্যবেক্ষণ করেন, এবং পরবর্তীতে একটা উক্তি দেন যে সকল উদ্ভিদ দেহ কোষ দ্বারা গঠিত বা কোষের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত। ওকে, এটা হচ্ছে জ্যাকব স্লাইডেন বলেছেন। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসবেন, সেটা কত, তার 1 বছর পর, 1839 সালে, 1839 সালে। নাম কি, থিওডর সোয়ান, থিওডর, থিওডর সোয়ান, থিওডর সোয়ান, থিওডর সোয়ান। কি বলেন, আগেরজন যিনি ছিলেন জ্যাকব স্লাইডেন জ্যাকব, উনি বলছেন, উনি শুধুমাত্র উদ্ভিদ দেহ নিয়ে গবেষণা করে বলেছেন যে সমস্ত উদ্ভিদ দেহ বা উদ্ভিদ কোষগুলো, উদ্ভিদ দেহ কোষের সমন্বয়ে গঠিত। ওকে, থিওডর সোয়ান পরবর্তীতে হচ্ছে কি, উনি প্রাণী কোষ নিয়ে গবেষণা করছেন, এবং উনি বলেন যে প্রাণী দেহ উদ্ভিদ দেহের মতো কোষের সমন্বয়ে গঠিত, এবং এদের মধ্যে প্রধান পার্থক্য কি, কোষ প্রাচীর। প্রধান পার্থক্য কি, কোষ প্রাচীর। উদ্ভিদের ক্ষেত্রে যদি যাই, কোষ প্রাচীর থাকবে, প্রাণীর ক্ষেত্রে যদি যাই, কোষ প্রাচীর থাকবে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। এটা কে বলছে, থিওডর সোয়ান। তো থিওডর সোয়ানটা কি বলেন, উনি বলেন প্রাণী দেহ উদ্ভিদের ন্যায় কোষ দিয়ে গঠিত, সরি, গঠিত। প্রধান পার্থক্য কি, প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহের মধ্যে পার্থক্য যদি বলা হয়, প্রধান পার্থক্য, প্রধান পার্থক্য, এক, উদ্ভিদ কোষে যাই কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যদি যাই, প্রাণী কোষের ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে যদি যাই সেল ওয়াল, সেল ওয়াল বলা হয় কোষ প্রাচীরকে বাংলায়, ঠিক আছে, ইংরেজিতে, ঠিক আছে। কোষ প্রাচীর কি থাকবে, না থাকবে না, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে না। ওকে, এই কয়টা জিনিস আমাকে এখান থেকে মনে রাখতে হবে। এটা হচ্ছে থিওডর সোয়ান বলেছেন যে প্রাণী দেহ উদ্ভিদ কোষের, উদ্ভিদ দেহের মতো কোষ দ্বারা গঠিত, কিন্তু উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহের মধ্যে পার্থক্য কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি যায় কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষের ক্ষেত্রে যদি যায় কোষ প্রাচীর থাকবে না। এটাই হচ্ছে কি মেইন কথা। ওকে, পরবর্তীতে যদি যাই, সেটা একটু দেরি করে আসে, সেটা হচ্ছে গিয়ে 1855 সাল, এবং ইনি একজন জার্মান চিকিৎসক বা জার্মান ফিজিওলজিস্ট। নাম কি, ইনার নাম নিয়ে একটু ঝামেলা আছে, কজ ইনি জার্মান বিজ্ঞানী, ওনার নামের উচ্চারণ এক এক বইয়ে এক এক রকম দেওয়া আছে, কেউ ভার্চু দিয়ে বলেছেন, কেউ উচ্চারণটা বলেছেন ফিক্র। ঠিক আছে, আমি দুটোই লিখবো, ঠিক আছে, দুটোই জেনে রাখ। সো আমি ইংরেজি নামটা আগে লিখি, এটা হচ্ছে রুডলফ ফিক্র। বাংলায় যদি বলি সেক্ষেত্রে রুডলফ ফিরক। আরেকটা নাম কি, মানে উচ্চারণ রুডলফ ভার্চু।
ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। সো রুডলফ ফিরক বা রুডলফ ভার্চু কি বলেন? কোষ থেকে কোষের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, কোষ থেকে কোষের উৎপত্তি হয়েছে। সো কোষ থেকে কোষের উৎপত্তি, কোষ হতেই কোষের সৃষ্টি বা উৎপত্তি হয়েছে বা উৎপত্তি ঘটে। ঠিক আছে, এবং এই জিনিসটাকে ল্যাটিন ভাষায় খুব সুন্দরভাবে বলা হয়েছে, এবং এই ল্যাটিন ভাষাটা মনে রাখতে হবে, সেন্টেন্সটা মনে রাখতে হবে, এবং বলতে পারে যে এই সেন্টেন্সটা কে বলেন? উত্তরটা কি? রুডলফ ভার্চু, রুডলফ ভার্চু বা রুডলফ ফিরকক, যেটাই বলো না কেন। ওকে, কি অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা। এটা কে বলছে? রুডলফ ভার্চু বা ফিরক, যেটাই বলো না কেন একই। ঠিক আছে, খালি মনে রাখতে হবে যে কে জার্মান চিকিৎসক, জার্মান ভাষার লোকদের উচ্চারণ একটু আলাদা, বাংলায় একরকম হতে পারে, ইংরেজিতে একরকম হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। নামটা মনে রাখতে হবে, কি ভার্চুও বলতে পারো, ফিরক বলতে পারো। ঠিক আছে, কি বলছেন? কোষ থেকে কোষের উৎপত্তি ঘটে। ল্যাটিন ভাষায় কি বলা হয়? ল্যাটিন ভাষায় সুন্দরভাবে এটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা। ওকে, এবং এটা কে বলছে? ওই যে ল্যাটিন রুডলফ ফিরক বা ভার্চু। ওকে, এখন বিষয় হলো এই যে কোষ মতামত যেটা বলা হলো, এটার কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। ওকে, লিমিটেশন গুলো কি কি বা সীমাবদ্ধতা কি কি আছে? কোষ কোষ মতবাদের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, কোষ মতবাদের সীমাবদ্ধতা কি কি সীমাবদ্ধতা আছে? এক নম্বরে আসো ভাইরাস। ভাইরাস কি আমরা জানি, ভাইরাস সম্পর্কে আমরা 4 অধ্যায় পড়বো। ঠিক আছে, ভাইরাস কি, ভাইরাসের গঠন কি, সমস্ত কিছুই আমরা পড়বো, সেটা 4 অধ্যায়। কিন্তু ভাইরাস কি, এই আইডিয়াটা, জেনারেল আইডিয়াটা আছে, 20 সালে একটা প্যান্ডেমিক গেছে, কোভিড-19। সো ভালো করে জানো ভাইরাস জিনিসটা কি এবং কতটা ক্ষতিকর হতে পারে, পুরো জীবনযাত্রাই ব্যাহত করে দিচ্ছে, তাই না? ওকে, যেটা আমরা জানি না সেটা হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন জিনিসটা কি? এটা হচ্ছে কি সংক্রামক ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। সো সংক্রমণ, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস। ঠিক আছে, এটাকে বলা হয় ভিরিয়ন। প্রিয়ন্স, প্রিয়ন্স এটা হচ্ছে কি সংক্রামক প্রোটিন ফাইবিল। ঠিক আছে, পি ফর প্রিয়ন্স, পি ফর প্রোটিন। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে হচ্ছে কি সংক্রামক প্রোটিন, পি ফর প্রিয়ন্স, পি ফর প্রোটিন, প্রোটিন ফাইব্রিল, ফাইব্রিল। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। এদের ক্ষেত্রে ভাইরাস, ভিরিয়ন, প্রিয়ন্স, এদের ক্ষেত্রে যদি দেখিস, এদের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর নেই, মানে কোষী, সরি কোষ প্রাচীর না, এদের ক্ষেত্রে কোনো কোষীয় গঠন নেই, এদের নির্দিষ্ট কোনো কোষীয় গঠন নেই। ঠিক আছে, এর কোষীয় গঠন নেই, এটা একটা সীমাবদ্ধতা, কোষ মতামতের কোষীয় গঠন নেই। দুই নাম্বার সীমাবদ্ধতা কি? কানেকটিভ টিস্যু বা যোজক যে কলাগুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে কি কিছু ম্যাট্রিক্স থাকে যেগুলো হচ্ছে এসেলুলার বা অকোষীয়, কোনো কোষ থাকে না, এসেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটাই মনে রাখতে হবে। যোজক কলা, যোজক কলা, কলা মানে কি টিস্যু, নট বানানা। ওকে, যোজক কলা ইংরেজিতে কি বলা হয়? যোজক মানে সংযোগ করতেছে, তার মানে কি কানেকশন বা কানেকটিভ, কানেকটিভ টিস্যু। টিস্যু কি থাকে যোজক কলায় বা কানেকটিভ টিস্যুতে? অকোষীয় ম্যাট্রিক্স থাকে। কি থাকে? অকোষীয় ম্যাট্রিক্স থাকে। ওকে, আর কি মনে রাখতে হবে? ব্যাকটেরিয়া এবং আর কি ব্যাকটেরিয়ামের ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। কি ব্যাকটেরিয়া এবং আর কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস, সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। ব্যাকটেরিয়া
ও আর্কি ব্যাকটেরিয়ায় কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ওকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস কাদের থাকে না? ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়ায় কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর্কি ব্যাকটেরিয়া কি, এটা 4 অধ্যায়ে আমরা জানতে পারবো, অণুজীব অধ্যায়। ওকে, পরবর্তীতে আসো, আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। পরিণত সিপনল কোষ, পরিণত সিপনল, সিপনল কি এটাও আমরা জানবো 7 অধ্যায়ে। পরিণত সিপনল ও লোহিত রক্তকণিকা বা আরবিসি, লোহিত রক্তকণিকা কি নাই? নিউক্লিয়াস নাই, এদের নিউক্লিয়াসই থাকে না। লোহিত রক্তকণিকা বা আরবিসি যেটাই বলো না কেন, রেড ব্লাড সেল, এদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। সো এটা কোষতত্ত্ব বা কোষ মতামতের বিরোধী বা সীমাবদ্ধতা হয়ে গেল। আচ্ছা, প্রাণীর ত্বক, আমাদের ক্ষেত্রেই কথা বলা হচ্ছে এখন। প্রাণীর ত্বক মানে স্কিন ও ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার যে সেল এনভেলপ, বাংলায় বাকল বলতে পারি, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বাকল বা বাকলের যে কোষগুলো থাকে, যে কোষগুলো থাকে তাদের কোনো প্রোটোপ্লাজম থাকে না। মানে প্রোটোপ্লাজম যেটা থাকে সেটা হচ্ছে কি দ্বারা প্রতিস্থাপিত হবে? মৃত কোষ বা ডেড সেল দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেটাই বলতে চাচ্ছে যে প্রাণীর ত্বক ও ব্যাকটেরিয়ার বাকলের কোষগুলো প্রোটোপ্লাজম, ঠিক আছে, কোষগুলোর প্রোটোপ্লাজম, কোষগুলোর প্রোটোপ্লাজম মৃত বস্তু দ্বারা প্রতিস্থাপিত হয়। ওকে, আর কিছু সীমাবদ্ধতা আছে যেটা শৈবাল ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়, সেটা আমি এখন বলতেছি। যে কিছু শৈবাল, শৈবালের নামটা মনে রাখতে হবে, ভাউচেরিয়া, ভাউচেরিয়া, কিছু ছত্রাক লাইক রিজোপাস, রিজোপাস, তারপরে মিউকর, ঠিক আছে, এগুলো। আর কিছু সিলিয়েটস, সিলিয়েটস কি, সিলিয়েটসদের গঠন যদি দেখি, এদের গঠনটা কি সিনোসাইটিক ধরনের, কিরকম? সিনোসাইটিক ধরনের, কিরকম? সিনোসাইটিক ধরনের, সিনোসাইটিক ধরনের, কিরকম? সিনোসাইটিক ধরনের। এখন প্রশ্ন হলো সিনোসাইটিক কি বা সিনোসাইটিক জিনিসটা কি? সিনোসাইটিক জিনিসটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। কি? আমরা জানি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তাই না? সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস থাকে। কিন্তু সিনোসাইটিক যারা বা সিনোসাইটিক গঠন যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের কোষে নিউক্লিয়াস সংখ্যা একের অধিক, তার মানে বহু নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, সো বহু নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে, বহু নিউক্লিয়াস যুক্ত। এটাই হচ্ছে কোষ তত্ত্ব বা কোষ মতবাদ বা সেল থিওরির কিছু লিমিটেশন। কোন কোন ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলো দেখা যায় এটা একটু জানতে হবে, কেন এই সীমাবদ্ধতাগুলো দেখা যায় এটা একটু জানতে হবে। এখন ফাইনালি একটা জিনিস আসবে, আধুনিক কোষ মতবাদ। কি? আধুনিক কোষ মতবাদ। কস এই কোষ তত্ত্ব বা কোষ যে যেটা দেওয়া হয়েছে 3জন বিজ্ঞানীর মাধ্যমে, যে কোষ তত্ত্বটা দিয়েছেন, কি কি বিজ্ঞানী, আরেকবার এটা আমার বলা হয়নি, ঠিক আছে? এই 3জন বিজ্ঞানী সমন্বয় হচ্ছে কি দিয়েছে, ঠিক আছে, কোষ তত্ত্ব বা কোষ মতবাদ। একটা হচ্ছে কি জ্যাকব স্লাইডেন, জ্যাকব স্লাইডেন। পরবর্তীতে আসবে থিওডর সোয়ান, থিওডর সোয়ান, ঠিক আছে, এবং রুডলফ ভার্চু বা রুডলফ ফিক্র, যেটাই বলো না কেন। এই 3জন বিজ্ঞানী সমন্বয়ে কোষতত্ত্ব বা কোষ মতামত প্রদান করেন বা সেল থিওরি প্রদান করেন। কিন্তু তোমাকে যদি বলা হয় পূর্ণতা প্রদান করেন কে? কোষ মতবাদ বা কোষতত্ত্ব বা সেল থিওরির পূর্ণতা প্রদান করেন কে? ইনি, ঠিক আছে, রুডলফ ভার্চু। কজ ইনি বলেছেন যে প্রথম কোষটা কোথা থেকে আসছে, প্রথম কোষটা কোথা থেকে আসছে, কোষ থেকে কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। আগের কেউই বলতে পারে নাই যে কোষগুলো কোথা থেকে আসছে, কিন্তু ইনিই বলছে যে কোষগুলো আগে প্রি এক্সিস্টেন্ট কোন সেল থেকে আসছে। যার কারণে এটাই বলা হয়েছে ওমনিস সেলুলা ই সেলুলা, কোষ থেকে কোষের উৎপত্তি ঘটে। ওকে, সো এই কয়টা জিনিস মনে রাখতে হবে।
সো এখন আমরা যাব হচ্ছে কি লাস্ট, এটা সাব টপিক বলা যায়, টপিক না সাব টপিক বলা যায়, সেটা হচ্ছে কি আধুনিক কোষ মতবাদ। আধুনিক কোষ মতবাদ কি? আধুনিক কোষ মতামতের মধ্যে কয়েকটা জিনিস আমার মনে রাখতে হবে। এক, সকল কোষ জীব কোষের সমন্বয়ে গঠিত, 1 নাম্বার পয়েন্ট। সকল জীব, সকল প্রাণী কোষের সমন্বয়ে গঠিত। কোষ নেই তো জীব নেই, ঠিক আছে? সেটা উদ্ভিদ কোষ হোক আর প্রাণী কোষ হোক, কোষ থাকবে না তো জীব থাকবে না। ওকে, 2-এ আসো। কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি হবে। কোষ, এই নতুন কোষগুলো কিভাবে তৈরি হবে? একটা প্রি এক্সিস্টেন্ট বা আগে থাকা বা আদি কোষ থেকে কিভাবে একটা নতুন কোষ বা আপত্য কোষের সৃষ্টি হবে? সেটা হবে কোষ বিভাজনের মাধ্যমে। কোন অধ্যায়? বোটানির 2 অধ্যায়, কোষ বিভাজন। ওকে, সো কোষ বিভাজিত হয়েই নতুন কোষের সৃষ্টি হয়। ওকে, 3-এ আসো। 3-এ কি? কোষ জীবের বংশগতীয় বস্তু ধারণ করে। এটার মানে কি? কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, আমরা এটা জানি। কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে ছোট্ট যে পোর্শনগুলো থাকে সেগুলো হচ্ছে জিন। জিন জিনিসটা কি আসলে? এটা হচ্ছে কি ডিএনএ এর একটা অংশ যেটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তার মানে কি নিউক্লিয়াস, সেখান থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ, ডিএনএ থেকে জিন। তাহলে কোষের মধ্যে আমার বংশগতি উপাদানগুলো থাকে, এই জিনিসটাই বলা আছে কি, ঠিক আছে? সো কোষ জীবের বংশগতীয় বস্তু ধারণ করে। ওকে, 4 নম্বরে যাই। সকল প্রকার বিপাকীয় কর্মকাণ্ডের কোথায় সংগঠিত হয়? কোষের ভিতরে সংগঠিত হয়। যত প্রকারের মেটাবলিজম, সমস্ত কিছু, যত ধরনের বিপাকীয় যত কার্যক্রম রয়েছে সব কোথায় হয়? কোষের ভিতরে হয়। সকল প্রকার মেটাবলিজম বা বিপাকীয় কর্মকাণ্ড কোষের ভিতর সংগঠিত হয়। এবং লাস্ট 5 নাম্বার পয়েন্টটা কি আধুনিক কোষ মতামতের? সেটা হচ্ছে একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে একই। আমার যে কোষ, আমার যে কোষ, তার গঠন আমার যে আব্বু আম্মু আছে তাদের গঠনের সাথে এক হবে। তোমার যে কোষের গঠন, তোমার কোষের গঠনের সাথে আমার কোষের গঠনের একই থাকবে, ঠিক আছে? কোনো ভেদাভেদ থাকবে না বা পার্থক্য থাকবে না। কজ তুমি হোমোসাপিয়েন্স, আমিও হোমোসাপিয়েন্স, একই প্রজাতি। সো একই প্রজাতির সকল সদস্যের কোষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জিনিসটাই বলা হয়েছে যে একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে এক। সো জিনিসটা লিখে ফেলো, একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক বা কেমিক্যাল নেচার, ঠিক আছে, রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে একই। সো এটা হচ্ছে আধুনিক কোষ মতামতের সম্পর্কে যে 5টা টপিক। 1 নাম্বার পয়েন্টটা কি? সকল কোষ জীব কোষের সমন্বয়ে গঠিত হবে। কোনো কোষ নেই তো জীব নেই, সহজ কথা। তার মানে সমস্ত জীব কোষের সমন্বয়ে গঠিত হবে। কোষগুলো কিভাবে নতুন কোষের উৎপত্তি করবে? কোষ বিভাজনের মাধ্যমে কোষগুলো নতুন কোষ তৈরি করবে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি? বংশগতীয় বস্তু কোথায় থাকবে? কোষের ভিতরে থাকে। কোষ জীবে বংশগতীয় বস্তু ধারণ করে। সকল প্রকার বিপাকীয় কর্মকাণ্ড কোথায় সংগঠিত হবে? কোষের ভিতরে সংগঠিত হবে। 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট কি? একই প্রজাতির সকল সদস্যের কোষের রাসায়নিক প্রকৃতি মৌলিকভাবে একই।
হোমোসাপিয়েন্স আমি, তুমিও হোমোসাপিয়েন্স, তোমার কোষ আর আমার কোষের রাসায়নিক প্রকৃতি একই হবে। এই জিনিসগুলোই বলা হয়েছে মেইনলি আধুনিক কোষ মতামতের মধ্যে। সো এই কয়টা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে। সো এই কয়েকটা টপিক, এই 6টা টপিকের মাধ্যমে আমরা এই যে প্রথম যে লেকচারটা আছে কোষ ও এর গঠনের প্রথম যে লেকচারটা আছে সেটা আমরা সম্পূর্ণ করলাম, এবং এই লেকচারটা বলতে গেলে এখানেই শেষ হয়ে গেছে। কিছু কথা বলবো এখানে। কথাগুলো হলো, এক, যদি এসএসসি 2026 ব্যাচ হও, প্লিজ 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 নোট করো। তোমার যদি টার্গেট মেডিকেল হয়, এই নোটগুলো তোমার কাজে লাগবে। বস আমরা এই যে লেকচারগুলো বানাই সেটা 3টা বইয়ের সমন্বয়ে বানাই। মেজর যে 3টা বই থেকে প্রশ্ন হয়ে থাকে, এক হচ্ছে হাসান স্যারের বই, আজিবুর স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই। এই 3টা বইয়ের সমন্বয়ে আমরা বানাই। ওকে, 2 নাম্বার এইগুলো পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এই লেকচারগুলো কোথায় পাওয়া যাবে? ফেসবুকে পাওয়া যাবে। ফেসবুকে অ্যাটলাস বায়োলজি স্কুল নামে যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপলোড হবে, এবং অ্যাটলাস বায়োলজি স্কুল গ্রুপ যে আছে সেখানেও এটা থাকবে। আর আমার যে নাম, আমার নামটা বলা হয়নি, ওখানে লেখা আছে, ঠিক আছে? ওখানে লেখা আছে কোথায়, এই যে আলনয়ন হৃদয়, আমি ফাইনাল ইয়ারে পড়তেছি খুলনা মেডিকেল কলেজে। ওকে, এটা আমার পরিচয়, এটা আগে বলার কথা, আমি সিকোয়েন্স হারাই বলছি, যাই হোক। সো আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা এই লেকচারগুলো পেয়ে যাবে, এবং এই লেকচারের যে নোট, এই যে যে এই নোটগুলো, এই যে পিডিএফ আকারে আমি টেলিগ্রামে অ্যাটলাস বায়োলজি স্কুল অফিসিয়াল নামে একটা গ্রুপ আছে, সেখানে আমি এটা আপলোড করব। সো তোমরা ওইখানে গেলে এই লেকচারের এই স্লাইডটা পেয়ে যাবে। সো তোমরা এখানে সব জায়গায় আসো, ফলো করো, লেকচারগুলো পাবে, এবং এই লেকচারগুলো যেহেতু ফ্রি অফ কস্ট, হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে? আশা করি তোমরা সকলে ভালো থাকবে। অল দ্য বেস্ট, and থ্যাংক ইউ অল।